সুপ্রিয় দর্শক, চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে আজকে আমাদের একটি পলিসি ডায়ালগ আয়োজন করতে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের অনারেবল স্টেট মিনিস্টার মিস্টার শেখ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করছেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার মুকিব মজুমদার বাবু। আমাদের গাজীপুর 1 আসনের সম্মানিত সংসদ সদস্য মিস্টার এমডি মুজিবুর রহমান, উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব এবং অধিকার এ নিয়ে আজকে আমরা এখানে বসছি এবং আমাদের চামড়া শিল্পের নানা সমস্যা এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি তা নিয়েই কিন্তু আমরা এই গোল টেবিলের বৈঠকে বসেছি এবং আপনাদের মূল্যবান মতামত শুরু হবে এবং সেই কথার উপরে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কিভাবে আমরা এগোতে পারি তার নির্ধারণ করব। তো আমি এখন তাহের সাহেবের কাছে হ্যান্ডওভার করছি কথা বলার জন্য। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে একটি প্রজেক্ট চলছে বাংলাদেশের লেদার সেক্টরে। সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সিএসও পার্টনার কাজ করতেছেন। ওনাদের বেশ কয়েকজন প্রতিনিধি আজকে এই আলোচনা টেবিলে আছেন আমাদের সাথে। তো আমরা আজকে খুবই হ্যাপি যে আমাদের এই সেক্টরের সাথে যারা আছেন স্টেক হোল্ডাররা সবাই এখানে আছেন। বর্তমান সরকার কোরবানির এই সময়ের পরে আমরা যেটা দেখতে পেলাম যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বাজেট অধিবেশনে উনি 23টি সুনির্দিষ্ট পদক্ষেপও শেয়ার করেছেন, আমার মনে হয় আপনারা যদি দেখে থাকেন। এর বাইরেও মিনিস্ট্রি অফ কমার্স বর্তমানে ইউএনসিটিএডি সহ তাদের সহযোগিতায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টকে মাথায় রেখে কিছু রেকমেন্ডেশন তৈরি করছেন। তো আজকের আলোচনাটাকে আমরা 4টা কন্টেইনারে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে যে আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, একটা হচ্ছে আমাদের ওয়ার্কার ওয়েলবিং, আরেকটা হচ্ছে আমাদের লিডারশিপ ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল, লিডারশিপ ফ্রম দ্য বিজনেস অ্যাসোসিয়েশন। তো প্রথমেই আমি যেতে চাই হচ্ছে আমার ডান পাশ থেকে আমাদের বিটিএ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ, ওনার কাছ থেকে প্রথমেই শুনতে চাই। শাহিন ভাই, এই রিলোকেশনের প্রায় 10 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই 10 বছরে আপনাদের অ্যাচিভমেন্ট কী? ধন্যবাদ। আমরা আজকে প্রোগ্রামটা করছি সেটা হলো গিয়ে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড রাইট ইন লেদার সেক্টর। এই যে থিমটা নিয়ে আমরা কাজ করছি, বিশেষত দীর্ঘ 3 বছর যাবত আমরা এই প্রোগ্রামটা আমাদের এখানে করছে লেদার সেক্টর। এটা আমাদের সেক্টরের জন্য একটা ভালো পদক্ষেপ। আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতা আমরা কিন্তু এই প্রোগ্রামটা করছি। বিশেষত চামড়া শিল্প যে অবহেলিত সেটা কিন্তু বিগত সময়ে আমরা প্রমাণিত হয়েছে, কারণ আমাদের যে সময় 17 সালে হাজারীবাগ থেকে রিলোকেশন করলো সে সময় কিন্তু আমরা বলতে চেষ্টা করেছি আমাদের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, ট্রাইপেটিড এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের যে দাবিগুলো ছিল যে এখানে সাস্টেনেবল লেদার প্রোডাকশনের এনভায়রনমেন্ট আপনি তৈরি করে দিবেন। সেখানে কিন্তু যে এনভায়রনমেন্ট আমরা পাওয়ার কথা সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমরা শুধু পাচ্ছি না, যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং সলিড ওয়েস্ট বর্জ্য ব্যবস্থাপনার ল্যাকিংয়ের কারণে 1015 কোটি টাকার প্রজেক্ট, সেখানের ভিতরে আমরা শেয়ার করেছি 165 কোটি টাকা, আর বাকিটা সরকার আপনার বিনিয়োগ করেছে। 10 বছরের ভিতরে আমার যে এক্সপোর্ট ছিল যেখানে $1.4 বিলিয়ন, 10 বছরে সেটা যদি আমরা গ্রোথ যদি আমরা 10% করেও ধরি সেখানে কিন্তু $2 বিলিয়ন উপর আপনার চলে যাওয়ার কথা, অথচ আমরা কিন্তু $1.2 বিলিয়ন লাস্ট ফিসক্যাল ইয়ার আমরা এক্সপোর্ট করেছি। অর্থাৎ আমাদের কিন্তু গ্রোথ বাড়েনি, বরঞ্চ আরও কমেছে। আমরা যে সময় হাজারীবাগ থেকে শিফটিং হলাম আমরা চামড়া কিনতাম 3 থেকে 4 হাজার টাকা, সেই চামড়া এখন চলে এসেছে 500 থেকে 1000 টাকা। আবার অনেক চামড়া রাস্তাঘাটে ফেলেও দিচ্ছে। এইখানে আমরা যে একটা বিশাল একটা সম্পদ হারাচ্ছি আমাদের হেলায় ফেলার কারণে, অথচ আমরা যদি এই সেক্টরে যদি এই 10 বছরের ভিতরে কিছু বিনিয়োগ করতাম তাহলে কিন্তু এইটার ইম্প্যাক্ট আমরা পেতাম। সরকার আপনার শিল্প মন্ত্রণালয় আমাদেরকে রোডম্যাপ দিয়েছেন যে 25 সালের ভিতরে $5 বিলিয়ন এক্সপোর্ট করব, আর বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে 30 সালের ভিতরে আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করব, অথচ আমরা কিন্তু কোনোটাই অ্যাচিভ করতে পারিনি। 19 সালের যে আমরা উন্নয়ন নীতিমালা সেখানে কিন্তু বলা হয়েছিল যে $5 বিলিয়ন, 25 সাল চলে গেছে, 26 সাল, আজকে আমাদের এক্সপোর্ট কিন্তু দিন দিন ডিক্লাইন করছে। সুতরাং আমি মনে করি যে 10 বছরে কিন্তু আমরা সার্বিকভাবে চামড়া শিল্পে খুব একটা লাভবান হইনি, বরঞ্চ আমরা কি করছি, আমরা এনভায়রনমেন্ট ডিস্ট্রয় করছি। আমরা সলিড ওয়েস্ট আমরা যেভাবে বর্জ্য যেটাকে আমরা রিসোর্সে রূপান্তর করতে পারতাম সেই বর্জ্যটাকে আপনার মনে করেন আমরা ওপেন ডাম্পিংয়ে ফেলছি। আপনার সিটিপির যে স্ট্যান্ডার্ড যেটা আমার পরিবেশ মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা সেটা
যেমন আপনার বিওডি সিওডি লেভেলটা আমরা সেই স্ট্যান্ডার্ড মতো করতে পারছি না বিধায় আমরা লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পাচ্ছি না। আর লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট না পাওয়ার কারণে যে পশ্চিমা বিশ্বের যে ক্রেতাগুলো আছে আমাদের থেকে বিমুখ হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে কান্ট্রি ইমেজ বৃদ্ধি করতে হলে আপনার সরকার এবং আমাদের প্রাইভেট সেক্টর সহ যারা আছেন সবাইকে আপনার একত্রে কাজ করতে হবে, তাহলে আমরা সফলতা লাভ করব। এইটাই আমি মনে করি। থ্যাংক ইউ শাহিন ভাই। কালাম ভাই, আপনার কথা শুনতে চাই। দীর্ঘ জীবন শ্রমিক আন্দোলনের সাথে ছিলেন এবং আপনি যদি ট্যানারি শ্রমিকদের প্রাপ্তিটাকে মূল্যায়ন করতে চান তাহলে কিভাবে করবেন? ধন্যবাদ তাহের ভাই। আমরা হাজারীবাগ থেকে হেমেদপুরে ট্যানারি শিফট হলো কেন? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, আধুনিক পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী হবে, কমপ্লায়েন্ট হবে, আমরা আরও বেশি এক্সপোর্ট করব, আমাদের ব্যবসা আরও এক্সপান্ড করবে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশেও আমরা ব্যবসাটা আরও বাড়াবো। তো আমাদের বিটিআর চেয়ারম্যান সাহেব যেটা বললেন, তার মানে এই 10 বছরে ব্যবসা বাড়ে নাই, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি যদি আরেকটু বাড়াই বলি, এটা অস্তিত্বের সংকটে ভুগতেছে। এখন শ্রমিকের প্রসঙ্গ আসেন। শ্রমিকদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি, এটা আমরা ওয়েলকাম করেছি। আমরা জানতাম না যে এখানে আমাদের চাকরি থাকবে না, আমরা জানতাম না এখানে যে মেডিকেল হবে না, এখানে আমরা জানতাম না যে শ্রমিকের অ্যাকোমোডেশন হবে না। আমাদের এই দুইটা অ্যাসোসিয়েশনের সাথে গত 40 বছর 50 বছর যাবত বাইলেটারাল এগ্রিমেন্ট আছে। বলাই হয়েছে 50 একরের মধ্য থেকে সেখানে 200 একরের উপরে বেশি জায়গা বরাদ্দ করা হয়েছে। স্বাভাবিক কারণে শ্রমিকদের ফ্যাসিলিটিগুলি হবে, একটা মেডিকেল হবে, তা হয় নাই। যে আজকে মালিকরা বলেন ভালো নাই, শ্রমিকদের চাকরি নাই, শ্রমিকরা আজকে এই সেক্টরে 30 বছর 20 বছর 25 বছরের শ্রমিক অভিজ্ঞ, আজকে সেই শ্রমিকরা চাকরি হারা। মালিকরা বলতেছেন কারখানা ব্যবসা নাই, আর এখন ব্যবসা না থাকলে কেউ করবে? সরকারের ট্যাক্স দিবে, ইলেকট্রিসিটির বিল দিবে, ব্যাংকের টাকা পরিশোধ করবে। একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আর সেই বিষয়টা পারে সহজ, সেটা হলেই শ্রমিক চাকরিচ্যুত করা। এইটার যেমন এখানে হ্যাজার্ডাস, যেমন এটা পছন্দ গন্ধ, কিন্তু এইটা আবার ডলার আনে, এটা গোল্ডের মতো। এক্সপার্ট ওয়ার্কার স্যার এটা কাজ করতে পারে না, পার্মানেন্ট শ্রমিক বিদায় করে দিচ্ছে, সেখানে জব ওয়ার্ক বেশি, যে ক্যাজুয়াল শ্রমিক নিচ্ছে, টেম্পোরারিসকে নাম বোঝা নিচ্ছে, এবং তারা না পারে বেশি ঠিকমতো চালাইতে, না পারে তারা কোয়ালিটি মেনটেন করতে। যে আমাদের এই জায়গাটায় কমপ্লেন্ট হওয়ার কথা ছিল, কমপ্লেন্ট হলো না। কেন কমপ্লেন্ট হলো না? কমপ্লেন্ট হলো না, এটা পরিবেশ বান্ধব হলো না। কমপ্লেন্ট হলো না 20 বছর চাকরি করার পরেও আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, আমার হাজিরা কার্ড নাই, এখনও আমাকে অতিরিক্ত ঘন্টা 12 ঘন্টা চাকরি করতে হয়, এখনও অনেক কারখানায় আমাকে শুক্রবারের দিন কাজ করতে হয়। দেখেন, সরকার, মালিক, শ্রমিক ঐক্যমত্যের ভিত্তিতে ট্যানারি সেক্টরের জন্য মিনিমাম মজুরি ডিক্লেয়ার করলো, সেই মিনিমাম মজুরি কার্যকরী করতে পারছেন না, হচ্ছে না। তাইলে এখন আপনি কি করে এটা কমপ্লেন করবেন? তাহলে আমরা কোথায় যাচ্ছি? এই যে 3 বছর আর কাজ করলেন, নিঃসন্দেহে উন্নতি হচ্ছে, এই জায়গাগুলো তো আমাদেরকে সংশোধন করতে হবে। এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করি তাহলে বহুদিন লেগে যাবে। এই সময় কিন্তু এত সময় বোধহয় আপনারও পাবো না, আমরা পাবো না। এই ব্যবসা অন্যদিকে চলে গেছে, পাট চলে গেছে, এই চামড়াও চলে যাবে, এইটাই আমরা আশঙ্কা করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আকরাম ভাই। আমি এ পর্যায়ে টিপু সুলতান ভাইয়ের কাছে যাব যে লেদার সেক্টর মার্কেটটা এখনও ইনফর্মাল মার্কেট স্ট্রাকচারই চলছে। আপনারা হাজারীবাগে থাকতে যে ব্র্যান্ড বায়ারদের নিয়ে কাজ করতেন, এখানে আসার পরে তারা সবাই চলে গেছে আমাদেরকে ছেড়ে, এবং এখানে রিলোকেশনের আসার পরে অনেক শ্রমিকের চাকরি চলে গেছে, অনেক মালিকও তার ব্যবসা ছেড়ে দিয়েছেন। তো এই যখন অবস্থা ভাই, আপনি কি বলবেন যে আমাদের ট্রেড ইনভেস্টমেন্টের গতি কোথায়? আসলে আমরা সামনে কিছু দেখছি? আমরা হাজারীবাগের ফ্যাক্টরি করে এইখান থেকে আমরা প্রফিট করছি, শু ফ্যাক্টরি করছি, ব্যাগ ফ্যাক্টরি করছি। কিন্তু আপনি আমাকে যখন এখান থেকে শিফট করে নিয়ে গেলেন, বললেন ওইখানে সব এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি সব রেডি আছে। আমি কাস্টমারকে বললাম, আমার কাস্টমার সেখানে আমার সাথে গেল। যাওয়ার পরে কি হলো, আপনি বললেন যে এই 6 মাস পরে সব ঠিক হয়ে যাবে। এরপরে আরও 6 মাস, এইভাবে করতে করতে আজকে ক বছর? 9 বছর। এখন আমাদের কি হইলো, কিছু কিছু মেম্বারের ওনার ট্যানেই ক্লাসিফিকেশন হইলো, ওনার শু ফ্যাক্টরির কাস্টমারগুলি চলে গেল, ব্যাগ ফ্যাক্টরির কাস্টমারগুলি চলে গেল। যার একসময় টার্নওভার ছিল 450 থেকে 500 কোটি টাকা, তার এখন টার্নওভার হলো 100 থেকে 150 কোটি টাকা। এখন সেই জায়গাতে যে আমার ট্যানারি যে ওয়ার্কারটা 30 বছর যাবৎ আমার সাথে কাজ করে, 40 বছর যাবৎ কাজ করে, এটা স্কিল ওয়ার্কার, এ তো আমার কাছ থেকে অনেক জায়গাতে এক্সপিরিয়েন্স, একে তো আমি এত বছর যাবৎ ট্রেন আপ করাইছি। এখন আমি যখন ইনকাম করার যখন আমার স্পেস তৈরি হলো,
তখন আমাকে এমন জায়গাতে নিয়ে গেলেন যে আমার প্রত্যেকটা বিজনেসই এখন ক্লাসিফাইড। বেসিক বলছিল, আবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছিল যে অল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিস রেডি, ইউ ক্যান মুভ। তো আজকে 9 বছর কেন হইল না? আমরা যখন বললাম যে ঠিক আছে, আপনারা যখন সিটিপি আপনারা ইয়ে করতে পারছেন না, অ্যাটলিস্ট আমাকে ইটিপি করার পারমিশন দেন। ইটিপি করার পারমিশনই দিবে না। সেই ইটিপি করার পারমিশন দিল যখন আমি ক্লাসিফিকেশন হয়ে গেলাম, তখন আমাকে ইটিপি করার পারমিশন দিল। আমরা চেয়েছিলাম যে আমাদের এই চামড়া শিল্প নগরীটা সত্যিকার অর্থেই যেন সাউথ ইস্ট এশিয়ার ভিতরে মানে সব দিক দিয়ে আমরা যেন সাকসেসফুল একটা প্রজেক্ট করতে পারি। আমরা এখনও আশাবাদী, বর্তমান সরকার যে প্ল্যানটা নিছে সেই প্ল্যানটা যদি ওনারা যদি একটু ডেপথে যে প্রবলেমগুলি কোথায় আছে, আমাদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা একে একে বাকিটাকেও আমরা এস্টাবলিশ করতে পারবো। কারণ আমাদের এখানে বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গা হলো আমাদের এখানে স্কিল একটা স্টিচিং ম্যান পাওয়ার আছে, যেটা আমাদের টোটাল প্রোডাকশনের লেদার গুডস, শুজ, ব্যাগস সব জায়গারই 50% ওইখানে আমাদের কাছে আছে, বাকি 50% আমরা অর্গানাইজ করতে পারবো। তো এখন আশা করি আমরা সরকারের কাছ থেকে, বর্তমান সরকারের কাছ থেকে আমরা সেই জায়গাটা সাপোর্ট পাবো এবং যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি ওনারা ইয়ে করবে। আর আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো যে আমাদের যে প্যারামিটারটা বিওডিএনসিডি স্ট্যান্ডার্ডটা যেটা করা হয়েছে সেইটা অন্য জায়গার হিসাব করে আপনি আমাদের প্যারামিটারটা হওয়া উচিত। আমরা যারা সিটিভিটা আমাদের যেটা এখন আপগ্রেডেশন সিটিভি যেটা হইতেছে, মডিফিকেশন যেটা হচ্ছে, প্লাস আমরা যারা ইটিভি করব বা করতেছি, এটা হইলে আমরা আশা করতেছি যে আমরা টোটাল বাংলাদেশে যে চামড়াটা, যেটা এই ঈদে প্রচুর চামড়া প্রিজারভেশন হয় নাই, যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের সমস্তগুলি চামড়াগুলিকে প্রিজারভেশন করতে হবে। জি, থ্যাংক ইউ টিপু ভাই। সেখান থেকেই আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ। তো আমি এই পর্যায়ে একটু যাব হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ডিউইর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মিস্টার এমডি জিয়াউল হক। তো এই জায়গাটা আপনি কিভাবে রিফ্লেক্ট করবেন যে আমাদের প্যারামিটারগুলো, থ্রেশহোল্ডগুলো বা এই সিটিপির ইস্যুটা? ধন্যবাদ তাহের সাহেব। বিষয়টা হলো যে দুটো দিক, একটা হলো আমরা হাজারিবাগে ছিল, তার ফলে তার কনসিকুয়েন্স থেকে আমরা জানি যে বুড়িগঙ্গার কী হয়েছে। তো আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি ধলেশ্বরী বিকামিং সেকেন্ড বুড়িগঙ্গা, আমরা এইটা দেখতে চাই না। এবং আমাদের যে ট্রান্সফরমেশন যেটা হয়েছে সেটা উদ্দেশ্য ভালো ছিল, যে একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে হাজারিবাগ থেকে চলে আসছে, বুড়িগঙ্গার মতো আর কোনো সৃষ্টি হবে না, নদী দূষণ হবে না। এবং সেই ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, যে রাস্তা তৈরি করে দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দেওয়া প্রয়োজন এবং সিইটিপিও দিয়েছে, এটা ফল্টি, আমরা শুরু থেকেই বলছি ফল্টি, আসলেই ফল্টি। কিন্তু বিষয়টা হলো যে একটা তৈরি হয়েছে, তো 500 কোটি টাকা দিয়ে একটা সিইটিপি তৈরি হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আমরা হলো রেগুলেটরি অথরিটি, যে প্যারামিটারগুলো যেটা আছে উইদিন প্যারামিটার যেন ডিসচার্জটা হয়। এখন সেই প্যারামিটার তো অ্যাচিভ করা যাচ্ছে না। ওনারা বলেছেন যে সিউডি এখানে প্রয়োজন নাই। আমরা আমাদের নতুন যে সংশোধনীতে সিউডি আমরা বাদ দিয়েছি, যে সিউডি প্যারামিটারের প্রয়োজন নেই, বিওডি আছে। বিওডি আমরা বলেছি 30, সেটা ওনারা মেনটেন করতে পারছে না। গত মার্চের হিসাবে দেখা যাচ্ছে 86 আমাদের পরিবেশ অধিদপ্তরের ল্যাব টেস্টে। আরেকটা হলো বড় ইস্যু হলো ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা হলো হাইলি টক্সিক হেভি মেটাল, যেটা যদি আমাদের হিউম্যান বডিতে ঢুকে সেটা সহজে কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় না, লম্বা সময় থাকে এবং ক্যান্সার, আমাদের যে মেইন অর্গানগুলো নষ্ট করে দেয়। সেই ক্রোমিয়ামটাও আমরা বলেছি যে 2-এর মধ্যে রাখতে হবে। গত 1 বছরে ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন আমরা পাচ্ছি 5, 5.5 এরকম পাচ্ছি, সেটাও কিন্তু অনেক। আমাদের প্রতিদিন প্রায় 20,000 কিউবিক মিটার পার ডে যাচ্ছে, আর যখন এই যে কুরবানির পরে সেটা পরিমাণ হয় প্রায় 40,000 কিউবিক মিটার পার ডে। আমাদের ক্যাপাসিটি আমরা জানি, প্রথমে জানতাম 25,000 কিউবিক মিটার পার ডে, এখন শুনছি 14,000 কিউবিক মিটার পার ডে, এটা ক্যাপাসিটি। আমরা এই সিইটিপির উপরে যদি প্রেশারটা কমাতে পারতাম, তাহলে এইটা দিয়েই আমরা অনেক দূর কিছু করতে পারতাম। কমানো তো একটাই উপায়, আমাদের প্রি ট্রিটমেন্ট করতে হবে। আমাদের যেমন বলা হয়েছে, হাইকোর্টে 4টা শর্ত দিয়েছিল যে আমাদের ফিক্সড বার স্ক্রিন দিতে হবে বিভিন্ন সাইজের, তো ওগুলো তো ফাংশনাল থাকতে হবে, এগুলো নষ্ট হয়ে গেলে আবার ঠিক করতে হবে। আমরা বলছিলাম যে মেকানিক্যাল ফিক্সড বার স্ক্রিন দিতে হবে, তারপরেও কিছু চলে আসে। আমরা বলেছিলাম, হাইকোর্টের রায়ও আছে যে সেটেল ডাউন করার জন্য 24 থেকে 48 ঘন্টা রেখে দিতে হবে সেটলিং ট্যাঙ্কে, সেটাও তো করা হচ্ছে না। তারপর সবচেয়ে বড় কথা হলো, যেটা একসময় ছিল সেন্ট্রাল ক্রোমিয়াম সেপারেশন প্ল্যান্ট,
সেইটা কাজ করে নাই। তারপর আমরা বলেছি যে এভাবে হবে না, ইচ অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি শুড ইনস্টল ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম রিকভারি প্ল্যান্ট ফর দেয়ার ওন। ক্রোমিয়ামটাকে যদি আমি ওই আমাদের যে এফ্লুয়েন্টের আমাদের যে তরল বর্জ্যের কাছ থেকে যদি সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায়। তো এইটাও তো আমরা করি নাই, এবং এত বছরও কেন সিইটিপি রেকটিফিকেশন হলো না, এটাও একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজটা হয় নাই, এটা আমাদের কালেক্টিভ ফেলিয়ার। কিন্তু এইটাতেও তো অনেক দিন যাবত হচ্ছে, যেখান থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা যায়, জিলেটিন তৈরি করা যায়, রিসাইকেল করা যায়, রিকভারি করা যায়, সেটাও তো আমরা শুরু করতে পারি নাই। এই জন্য বললাম কালেক্টিভ ফেলিয়ার অন দ্য পার্ট অফ বিসিক, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, সবারই ব্যর্থ আমাদের ফেলিয়ার আছে। আসল কথা হলো যে যেগুলো বলছি আমরা করব, আমাদের অ্যাসোসিয়েশন বলছে, কোম্পানি বলছে, এখন তো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়েছে, কোম্পানি তো কিছু লায়াবিলিটি নিতে হবে। এখন আমাদের এই যে সিটিভি চালানোর জন্য যে খরচটা একসময় বিসিক দিত, এখন কে দিবে? সামওয়ান হ্যাজ টু টেক অন দ্য রেসপন্সিবিলিটি, এখন কোম্পানি নিবে। তো এইগুলো সবাই মিলেই সমাধান করতে হবে। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আমরা কিন্তু ফাইনও করেছি, জি তো এটা করে তো কোনো লাভ নাই। কোম্পানিও তো যে অবস্থা আছে তারা দিতেও তো পারছেন না। জি কিন্তু কথা হলো আমাদের প্রোগ্রেসকে আনতে হবে। আমরা $1 বিলিয়ন আমরা জি। ঘুরপাক খাচ্ছি, এটা you. $2 আমরা বিলিয়ন আবার- কবে আবার যাবো? আসবো আপনি। ধন্যবাদ। Thank you. I would like to ask Mr. Hubert then, what is the status of that assessment? The report already submitted to the Ministry of Industries or in the process? Anything to share with us? Not yet. So this activity has been going on for quite some time. We started the contracting with my predecessor, and I see opposite to me Mrs. Shatnam Israt, who launched all of this in the past. We launched the Ita Progetti study, which looks into the upgradation and the rectification of the CETP in 2024. Since then, we have been engaging first with the interim government and now with the new government on exactly what the parameters should be to finalize the study. In our discussions with the Ministry of Industry, Ministry of Commerce, and indeed the Department of Environment, we now have the necessary clarity, and the intention is there to have everything finalized by the end of this month. So then the study should be ready. Formal presentation, and that is something we've yet to decide with government as well, is at least to have a formal presentation during a larger conference, which my esteemed colleagues from Solidaire Suisse and Oshi Foundation will be organizing on the 23rd of July this year, combined with a, I suppose, more specific stakeholder meeting, for which the esteemed participants here in this Where meeting you are of course invited. That report would be shared, right, on 23rd program? Of course, yes. It's And when you share the report with the government? that will then be done when finalized. So finalization is end Any of this deadline month. or any timeline? Or That is within a couple of weeks. So I suppose that will provide the necessary clarity, at least on the CETP side of things. থ্যাংক ইউ। এই পর্যায়ে আমি আমাদের শাহনাজ ভাইয়ের কাছে যেতে চাই যে সিইটিপি কোম্পানির দায়িত্ব আপনাদেরই চালাতে হবে, এবং এটা দেখভালের দায়িত্ব আপনাদের, এটা গভর্নেন্স বলেন, লিডারশিপের জায়গা আপনাদেরই থাকতে হবে। তো আপনি কতটুকু কনফিডেন্ট যে ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানি কি এই পজিশনে আছে কিনা, বা যদি এই পজিশনে আপনার যেতে হয় তাহলে আপনার রেকমেন্ডেশন কি, কোন কোন স্টেপ নিলে আপনার পক্ষে সম্ভব এই কোম্পানি পুরোপুরি এই স্টেটকে ওনারশিপের জায়গায় যেতে? ধন্যবাদ। আমি আজ প্রফেশনাল কিছু কথা বলবো, যেহেতু সিটিপিকে নিয়েই আপনার আজকের কনসেন্ট্রেশন। এখানে যে প্রবলেমগুলো আমি পেয়েছি অ্যাজ এ প্রফেশনাল, ডিজাইন ফল্ট এটা ছিল। এখানে সোডিয়াম ক্লোরাইডের কোনো ডিজাইনে রাখা হয় নাই, যেটাকে আমরা রিভার্স অসমোসিস সিস্টেম বলছি আর কি। অথচ আমাদের পরিবেশের মানদণ্ডে কিন্তু এটা 2000 আছে, আমার ডিজাইনেই নাই এটা। তারপরে যেটা হয়েছে, এখানে মিসিং কম্পোনেন্ট, ইম্পর্টেন্ট মিসিং কম্পোনেন্টগুলো আছে এখানে, যেটা হচ্ছে যে টারশারি ট্রিটমেন্ট এখানে নাই, এখানে সেন্ট্রাল ক্রোম রিকভারি নাই, ক্রোম সেপারেশনটা ছিল, সেন্ট্রাল সেডিমেন্টেশনটা এখানে নাই। আজ থেকে 15 বছর বা 10 বছর আগে, যেটা তখন আমি বলতে পারবো না, কিন্তু আমি এখানে এসে যেটা দেখলাম, তখন যেটা হয়েছে এটা ওল্ড টেকনোলজি। এখানে এমবিবিআর সিস্টেম নাই, এখানে ড্যাফ নাই, এখানে ফেন্টন সিস্টেম নাই। এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার আছেন, আমি স্যার আপনার শিল্পমন্ত্রী মহোদয়ও গিয়েছিলেন। আমি একটা কম্প্যারিজন দেখেছি ঈদের পরের দিন যে ভিজিটে গিয়েছিলেন। আমি বললাম, স্যার আপনি আমার সিটিভিটা দেখেন, এখানে কিন্তু বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে আর কোনো ট্রিটমেন্ট নাই, টারশিয়ারি ট্রিটমেন্ট নাই। আপনি জাস্ট বেতে যাবেন,
সিমোনাতে যাবেন, গিয়ে দেখবেন ওখানে টার্সিয়ারি ট্রিটমেন্ট আছে, ফেন্টনটা আছে। আমি বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে আমি বিওডি লেভেলটা যে 86 বা 120-র মতো আমি রাখতে পারছি। তখন যে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনটার বেসিসে কিন্তু বিওডি লেভেলটা ছিল আপনার 100। এরপরে কিন্তু পরিবেশ থেকে এটাকে 30 করা হয়েছে, কিন্তু আমার সিটিপির কিন্তু টেকনোলজি মানে আপগ্রেড আর হয় নাই। আমি আরেকটা প্রবলেমে আসি, আমার সিটিপিতে কোনো সলিডের আসবারই কথা না, অথচ আমি 90,000 মেট্রিক টন আমি সলিড ওয়েস্ট আমি রিসিভ করছি। কেন আসছে কেন ভাই? এটা আসছে কারণ এ ধরনের শুরুতেই এ ধরনের কোনো রিসাইকেল প্রজেক্ট শিল্পনগরীর মধ্যে গড়ে ওঠে নাই। এবং স্যার আপনি শুনে খুশি হবেন, 1971-এর পর থেকে এই প্রথম বাংলাদেশে আমরা আমাদের কোম্পানি এবং আমাদের বোর্ডের নার্সিংয়ের মাধ্যমে আমরা নবীনগরে বার্জারের পাশে 9 একর জায়গার উপরে একটা শিল্প প্রতিষ্ঠান 100 কোটি টাকা ব্যয়ে এরা তৈরি করেছে। পাইলট প্রোডাকশন শুরু হয়েছে ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন পাউডার, এবং এটা তারা চায়না, রাশিয়া এবং ইন্দোনেশিয়াতে এক্সপোর্ট করবে। এবং এটা আগে কিন্তু আপনার সামহাও যে কোনোভাবে মুরগি খাবারে চলে যেত। আমরা ডিম খেতাম, আমরা মুরগির মাংস খেতাম, আমরা কিন্তু দিনে দিনে আমরা বড় ধরনের অসুখে আক্রান্ত মানে হতে যাচ্ছিলাম। তারা 10টা চুল্লি করেছে, যেটা ক্যাপাসিটি হচ্ছে 200 টন পার ডে। এখান থেকে কাঁচা চামড়ার টুকরা তারা নিয়ে গিয়ে এটাকে গ্লু, জিলাটিন এবং ক্যাপসুলের কাভার তারা অলরেডি পাইলট প্রোডাকশন শুরু করেছে। আমাদের 30% যেটা সলিড ওয়েস্ট আমরা ব্যবহার উপযোগী করতে পেরেছি সবার প্রচেষ্টায়। এখন যেটা চ্যালেঞ্জ আছে স্যার, ফ্রেশিং থেকে ট্যালো এবং ফার্টিলাইজার। আমরা ইনভেস্টর খুঁজছি, যদি এ ধরনের ইনভেস্টর পাওয়া যায় তাহলে আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে গেলে শুধুমাত্র আনইউজ পার্টটা আসবে, যেটার জন্য আমাদের সায়েন্টিফিক ল্যান্ডফিল দরকার। এই সায়েন্টিফিক ল্যান্ডফিলটাও শুরুতে হয় না স্যার, পাহাড় পরিমাণ প্রবলেমগুলো ছিল, এটা আমরা দিনে দিনে কিন্তু এটা সলভের দিকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। রিমেনিং যে ক্যাপাসিটি স্যার 20,000, এটা যদি আপনার বড় বড় ট্যানারি, যেটা 31টা ট্যানারি প্রায় 50,000 স্কোয়ার ফিটের মধ্যে আছে, তাদেরকে সেল পিটিপি উইথ সফটলোনের মাধ্যমে যদি ইয়ে করা যায় তাহলে এটা একটা ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট আসবে স্যার। থ্যাংক ইউ শাহনাজ ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় এখানে আপনারা অনেকেই আছেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে রিসেন্টলি বিভিন্ন ধরনের কাজ করছেন, স্টাডি অ্যানালাইসিস হচ্ছে। আমি যতদূর জানি যে ইনহাউস প্র্যাকটিস ট্রিটমেন্ট নিয়েও আপনারা অনেকে কাজ করতেছেন, তো আপনারা যদি আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন আর কি। আমি আসলে ধন্যবাদ দেব সিটিভির ম্যানেজিং ডাইরেক্টর স্যারকে। আমরা আসলে স্যারের সাথেই সিটিভির সাথে যৌথভাবে আমরা বেশ কিছু ফ্যাক্টরি, যেগুলো আমাদের টার্গেটেড ফ্যাক্টরিতে আমরা আসলে প্রি ট্রিটমেন্টের উপরে ট্রেনিং দেই যৌথভাবে, এবং সেখানে বেশ কিছু আসলে প্রোগ্রেস আছে। আমরা আসলে যে কারখানায় আমরা ইনহাউস প্রি ট্রিটমেন্টের উপরে দিয়েছি সেই কারখানাগুলো আসলে এখানে বেশ কিছু ইমপ্রুভমেন্ট করেছে, তারা যথাযথভাবে এটা পালন করেছে। কিন্তু এখানে অনেক কারখানাই আছে আসলে এখানে অনেক ব্যর্থ হচ্ছে। তারা যে আসলে আলাদা সেপারেট 2টা লাইনে যে ক্রোমিয়াম এবং জেনারেল ওয়াটার ডিসচার্জ করতে হয়, সেখানে তারা ঠিকঠাক মতো করতেছে না। ক্রোম ওয়াটারও তারা এই সিটিভিতে পাঠিয়ে দিচ্ছে, এখানে একটা সমস্যা রয়েছে। এবং যে নেটগুলো দিয়ে আসলে আমার সলিড ওয়াশটা করার থাকার কথা, সেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, সেখানে জমে যাচ্ছে। জমে গেলে তারা সেই ছাঁকনি উঠিয়ে দিয়ে আসলে এটা ছেড়ে দিচ্ছে, ফলে আসলে কিন্তু সেই সলিড ওয়েস্টও কিন্তু সিটিভিতে চলে যাচ্ছে, যেটা আসলে তাদের কাছে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে যে ক্রোম রিকভারি ইউনিটের কথা বলা হয়েছে, এবং মাত্র এতগুলো ট্যানারির মধ্যে মাত্র 6টা ট্যানারিতে আসলে ক্রোম রিকভারি ইউনিট আছে। আর যেহেতু আমাদের সেন্ট্রাল ক্রোম রিকভারি ইউনিট নাই, সেখানে আসলে বড় ধরনের একটা সমস্যা, ক্রোম ওয়াটার আসলে এইতে সিটিভিতে চলে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে যে ক্রোম ওয়াটার কিন্তু আমার এই রিভারে চলে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা রয়ে গেছে। এটা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু সিটিভির ফাংশন অনেকটা বেড়ে যাবে এবং সিটিভি কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারবে, আমি আশা করি। জি, থ্যাংক ইউ। আপনারা যারা বিভিন্ন স্টাডি অ্যানালাইসিস এবং ইনিশিয়েটিভ সাথে জড়িত, আপনাদের জি ফেরদৌসা আপা। ধন্যবাদ। এই লেদার সেক্টর নিয়ে অ্যাকচুয়ালি অ্যাট দ্য মোমেন্ট there are number of projects and a number of organizations are working, but it is true that we have not been seen any progress so far. Everybody has agreed on this issue. Why? So we need to get some reply and responses from this workshop. সো এই কনটেক্সটে যেহেতু টিএসডাব্লিউর কথাটা এসছে এখানে, ট্যানারি সলিড ওয়েস্ট, এবং এটা বলাই হয়েছে যে যখন নাকি এই প্ল্যানটা করা হয়েছিল তখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, এটা তো একটা মারাত্মক মিস্টেক হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন নাকি ট্যানারিটা শিফট হয়েছে, সেইখানে যে আপনার এ নাম্বার অফ স্মল বিজনেস অন্টারপ্রেনিয়র ছিল, আমার মনে হয় বর্তমান গভর্নমেন্টের এইটা একটা প্রায়োরিটি। এবং একটা খুব বড় এবং ভালো জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, রিসেন্ট যে বাজেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু ডিরেগুলেশন
একটা বড় প্রায়োরিটি হিসাবে এখানে এসছে এবং সেখানে 8 স্পেসিফিক পিলার্স হ্যাভ বিন আইডেন্টিফাইড ভেরি ক্লিয়ারলি that government is very much promising to the private sector entrepreneur for the development of this sector. In that context আমি ট্যানারি সলিড ওয়েস্টের ফোকাসে যদি একটু বলতে চাই, এই যে ছোট ছোট অন্টারপ্রেনিয়রগুলো যাদের চাকরি হারিয়েছে, কাজ হারিয়েছে, তাদেরকে রিহেবিলিটেট করার জন্য আমরা কিছু করতে পারিনি। এটা অবশ্য ট্রু, ইট ইজ ট্রু যে এই ট্যানারি সলিড ওয়েস্ট বেস ইন্ডাস্ট্রি করতে গেলে লার্জ ইনভেস্টমেন্ট লাগবে। ইট ইজ নট পসিবল ফর এ সিঙ্গল স্মল অন্টারপ্রেনিয়র। সো উই নিড টু হ্যাভ সাম I think recommendations or ideas so that we can move further, and European Union is with us. They are very much willing to support us. European Union is going to introduce, or they have already been introduced, the EU Green Deal. I think you are aware about it, and through this, under this European Green Deal, they have already introduced ESPR, Eco Design Sustainability Product Regulation. Under this ESPR, they will allow DPP, Digital Product Passport. It will ensure the transparency and traceability of a whole product, meaning digital introduction or digital entry of a product into the European Union. I believe so far for the leather sector there is no framework or no delegated acts, because under European Union there will be a number of delegated acts. For the leather sector, it has not yet been, I think, announced, but eventually it will be announced. For the textile, we are also thinking that by 2027 there will be a delegated act. For the leather, it will also come. So definitely we need to think for how we can move forward for the future market. So I think there is a need for a mapping exercise of the specific data, and so that we can move forward, and I think this could definitely give us some forward looking recommendations so that we can accommodate it and move forward with this sector. Definitely it has got tremendous potential. All of you will agree with us. Thank you. থ্যাংক ইউ। আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানটি 2 পর্বে ভাগ করে নিয়েছি। আজকে প্রথম পর্বটি দেখলেন, দ্বিতীয় পর্বটি আগামী সপ্তাহে দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।